আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বদলে যাচ্ছে র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক। ইউনিফর্ম চূড়ান্ত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবে বিজিবি। ভোটার তালিকা হালনাগাদ শুরু। তরুণদের সুযোগ হাতছাড়া না করার পরামর্শ সিইসির। ভোটে অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। গুম, খুন আর দুঃশাসনের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির মধ্যে ঐক্যমতে পৌঁছাবে আশা প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত। এবং মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন ফল প্রকাশের দাবি শিক্ষার্থীদের। কোটায় উত্তীর্ণ 193 জনের রেজাল্ট যাচাইয়ের সিদ্ধান্ত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব আর আনসারের পোশাক। নতুন ইউনিফর্ম চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যা পর্যায়ক্রমে সবাইকে দেয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি বলেন, শুধু পোশাক নয়, এসব বাহিনীর মানসিকতারও পরিবর্তন দরকার। এ সময় তিনি আরও জানান, শক্তিশালী করা হচ্ছে বিজিবি। অনুমোদন দেওয়া হয়েছে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনার। সীমান্তে প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবে তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 24-এর আন্দোলনে 20 বছর পর বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম, সাথে বদল হচ্ছে র্যাব ও আনসারের পোশাকও। এই তিনটিকে চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের বর্বরতায় ক্রোধের মুখে পড়ে বাহিনীটি। থানা পুড়িয়ে অর্ধশত পুলিশ সদস্যকে হত্যা করে উত্তেজিত জনতা। এরপর থেকে পুলিশের সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। 18 ধরনের ইউনিফর্ম থেকে চূড়ান্ত করা হয় 3টিকে। তবে একসাথে পরিবর্তন নয়, পর্যায়ক্রমে পোশাক পাবেন পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের সিলেক্ট করা হয়েছে। একসাথে তো সবাই পড়া যাবে না, যেহেতু এই জিনিসগুলি যেসব ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হবে। ব্রিটিশ আমলে পুলিশের ইউনিফর্ম ছিল সাদা রঙের। 1847 সালে বদলে করা হয় খাকি, যা সময়ের সাথে কিছুটা পরিবর্তন হয়। সবশেষ 2004 সালে পুলিশের ইউনিফর্মে বড় ধরনের পরিবর্তন আসে। প্রশ্ন উঠেছে, শুধু পোশাক বদল করলেই কি পুলিশ বদলে যাবে? স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, পোশাকের সাথে মানসিকতার বদলকেও গুরুত্ব দিচ্ছেন তারা। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। শুধু পুলিশ নয়, শক্তি বাড়ানো হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতেও। এজন্য তাদের অত্যাধুনিক অস্ত্র কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেও তার জবাব দিতে পারেনি বিজিবি, জানিয়ে সমালোচনার সৃষ্টি হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে তারা ব্যবহার করতে পারবে প্রাণঘাতী অস্ত্র। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই, বা কেন টিয়ার শেল মারে নাই, বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। ওরা কি প্রাণঘাতী কোনো অস্ত্র ইউজ করতে পারবে কিনা আমাদের বিজিবি এখন পর্যন্ত? প্রাণঘাতী অস্ত্র তো ওদের দেওয়াই আছে। প্রাণঘাতী অস্ত্র তো যেই সময় দরকার হলে, এখন যদি সেনাবাহিনীর জিজ্ঞেস করেন আপনারা প্রাণঘাতী ব্যবহার করতে পারেন কিনা, যুদ্ধ হলে কি ব্যবহার করবে, তা তো ওইটাই ব্যবহার করবে। মানে পরিস্থিতি হলো তারা ডিক্টেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। যতদিন প্রয়োজন সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আগামীতে ভোটের সময় কেউ যাতে কেন্দ্র দখল বা অনিয়ম করতে না পারে, সেজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সাভার উপজেলা পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কাজের উদ্বোধন করে তিনি বলেন, এবার বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে ভোটার তালিকা
অধিকার আদায় করবে। সঠিক ভোটার তালিকা তৈরিতে তথ্য সংগ্রহকারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান সিইসি। আদ্দিন সজীবের রিপোর্ট, ছবি তুলেছেন হাসিবুল হাসান স্টালিন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে আলোচনা চলছেই। প্রধান উপদেষ্টার দেয়া সম্ভাব্য সময়সীমা অনুযায়ী জাতীয় নির্বাচনের আয়োজনে তৎপরতা দেখাচ্ছে নির্বাচন কমিশনও। সেই যাত্রায় এবার গতি বাড়ালো কমিশন। হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন। 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 65,000 কর্মী তথ্য সংগ্রহ করবেন। হারানো অধিকার উদ্ধারের প্রচেষ্টায় আমরা রত থাকব। নির্বাচন কমিশনারদের আহ্বান, ছাত্র জনতার অভ্যুত্থানে রক্ত দিয়ে শহীদ আহতরা ভোটাধিকার প্রতিষ্ঠায় যে সুযোগ তৈরি করে দিয়েছে তা যেন যথাযথভাবে পালন করতে পারি, সেজন্য তথ্য সংগ্রহকারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের শাসক নয়, জনগণের সেবক নির্ধারণের অধিকার, যা আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম, আর সারা বছর ব্যাপী আমাদের সেই প্রচেষ্টাই চলবে। শুধু আমি বলাতে আপনি স্বাক্ষর করবেন না, বরং আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা এখনই যাচাই করে আপনি স্বাক্ষর করুন। একটা ভোটাধিকার প্রয়োগের প্রাথমিক যেই ধাপ, তাকে ভোটার তালিকাভুক্ত করা, এই আমানতের খেয়ানত আমরা করব না ইনশাল্লাহ। এ সময় প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই সঠিক ভোটার তালিকা দরকার। এজন্য দেশবাসীর সক্রিয় ভূমিকা চান তিনি। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। ভোটের ট্রেন যখন যাত্রা করলো, এই যাত্রার মধ্যে আমাদের প্রথম কাজটা হচ্ছে ফার্স্ট স্টেশন থেকে আমাদেরকে ভোটারদেরকে সাথে নিতে হবে, এবং সঠিক ভোটার তালিকা না করতে পারলে ওই আমাদের অধিকার প্রতিষ্ঠাটা ব্যাহত হবে, সঠিক হবে না। বলেন, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভয় ভীতি বাধা উপেক্ষা করে এবার ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে জনগণ। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। সাভার উপজেলা পরিষদে এদিন ভোটার তালিকা হালনাগাদে অংশ নেন তরুণ তরুণীরা। জানান জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব এবং ভোট দেওয়ার আকাঙ্ক্ষার কথা। এর আগেও আমরা শুনছি যে আমরা অনেক সময় ভোট দিতে পারে নাই, অনেকে সুষ্ঠুভাবে পরিচালিত হবে এই আশাই করছি। দেশের যে সঠিক জনপ্রতিনিধি তাকে নির্বাচন করতে ভূমিকা রাখতে পারবো। এবার ভোটারযোগ্য প্রায় 19 লাখ নাগরিকের তথ্য সংগ্রহের আশা নির্বাচন কমিশনের। স্পষ্টতই আগামী নির্বাচনের মূল আনুষ্ঠানিকতা শুরু হলো এই ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে। একদিকে ভোটাধিকার প্রতিষ্ঠার চ্যালেঞ্জ রয়েছে, অন্যদিকে মুখে রয়েছেন সবাই ভোটার হয়ে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। সেজন্য অপেক্ষা করতে হবে সেই ঘন্টার পর্যন্ত যখন সবাই ঠিকঠাক মতো ভোটটা দিতে পারবেন এবং সোনার বাংলাদেশ গড়ার জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। আদ্দিন সজীব, ATN বাংলা, সাভার, ঢাকা। খুন, গুম, দুর্নীতি আর দুঃশাসনের মাধ্যমে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী করতে গিয়ে তিনি বলেন, দেশের উপর দিয়ে বড় ধরনের একটি ঝড় গেছে, নতুন করে সবকিছু গড়ে তুলতে হবে। দলকে পুনর্গঠন করে নেতাকর্মীদের তার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন মইনুল হাসান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফর্ম পূরণের মাধ্যমে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরাও নিজেদের সদস্য পদ নবায়ন করেন। মহাসচিব সহ সিনিয়র নেতারা বলেন, অনুপ্রবেশের নামে দলে যাতে কোনো দুর্বৃত্ত প্রবেশ করতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক করে দেন। সত্যিকার অর্থে একটা রাজনৈতিক দল তৈরি করা দরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত 15 বছর শেখ হাসিনা সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ঐক্যবদ্ধভাবে এখন দেশ পুনর্গঠন করতে হবে। দেশের সেক্টরগুলোকে যেরকম ধ্বংস করা হয়েছে, জনগণকে যেরকম নিষ্পেষিত করা হয়েছে, রাজনৈতিক দলগুলোকে সেভাবে নিষ্পেষিত করা হয়েছে, অত্যাচারিত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে নেতাকর্মীদেরকে। সেই ঝড় কেটে গিয়েছে। ঝড় কেটে যাবার পরে যখন ঝড় হয়, প্রাকৃতিকগতভাবেও যখন ঝড় হয়, ঝড়ে চলে যাওয়ার পরে লন্ড ভন্ড শস্য খেতেই হোক, ঘর বাড়ি হোক,
মানুষ আবার সেটিকে পুনর্গঠন করে। যেই মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে, যেই নেতাকর্মীগুলো, যেই কর্মীগুলো নিয়ে গেছেন মানুষের কাছে, মানুষের মধ্যে ধরে রেখেছে দলগুলোকে, যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে মন্তব্য করে তারেক রহমান বলেন, জনগণের সেই প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের নিজেদের প্রস্তুত করতে হবে। কাজেই আপনাদের দিকে দল তাকিয়ে আছে এবং আপনারা থানা, পৌর, ইউনিয়ন, গ্রাম, জেলা এই পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে তাদের মাধ্যমে অর্গানাইজ করে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেভাবে আন্দোলনের সময়, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় আপনারা বিভিন্ন সময় তাদেরকে সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে অর্গানাইজ করে আপনারা সফল করেছিলেন, আমাদের সেই বিভাগীয় সমাবেশগুলো, আমাদের বিভিন্ন সময় অন্যান্য অনুষ্ঠানগুলো আপনারা সফল করেছিলেন, এই কর্মসূচিটিও আপনারা সফল করবেন। নীতি নির্ধারকরা জানান, আপাতত নতুন কাউকে দলে নেওয়া হবে না। কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের পুরনোরাই তাদের সদস্যপদ নবায়ন করবেন। তাদের প্রত্যাশা, এর ফলে গতি পাবে দলের সাংগঠনিক কার্যক্রম। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলো আগামী ফেব্রুয়ারির মধ্যে ঐক্যমতে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যুক্তরাষ্ট্র দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসে অ্যান্ড জ্যাকবসনের সাথে সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের পাশে থাকতে পুনরায় অঙ্গীকারের কথা জানিয়ে ট্রেসে অ্যান্ড জ্যাকবসন বলেন, উন্নয়ন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের সাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এ সময় প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন সংস্কার, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যমতে এবং পরবর্তী নির্বাচনের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক ঐক্যমতে তৈরি করা খুব কঠিন কাজ, কিন্তু জুলাই ঘোষণাপত্রের মূল প্রতিপাদ্য ঐক্য। মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন ফল প্রকাশের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা, নইলে কাল থেকে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি তাদের। এছাড়া মেডিকেল ভর্তির পরীক্ষার পদ্ধতি বাতিলের দাবিও করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে কোটায় উত্তীর্ণ 193 জনের ফলাফল যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন শিক্ষা অধিদপ্তর। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদ ও ফল পুনর্মূল্যায়নের দাবিতে আবারও কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও চিরচেনা সেই স্লোগান, কোটা না মেধা, মেধা মেধা। মেডিকেলে কোনো মুক্তিযোদ্ধা কোটা চান না উল্লেখ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ভর্তি পরীক্ষা পদ্ধতির পরিবর্তন আনতে হবে। পরীক্ষার পর উত্তরসহ ফলাফল প্রকাশের দাবিও জানান তারা। এ সময় মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। মেডিকেল ভর্তি পরীক্ষার মতো এত গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষায় কেন কোটা থাকবে? আমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষা, তার যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা অত্যন্ত দুর্বল। কেমিস্ট্রি এবং ফিজিক্সের প্রশ্নগুলো সরাসরি তুলে দেওয়া হয় অনুশীলনী থেকে। আমরা এটা চাই না। এখানে হাজার হাজার শিক্ষার্থীর আবেগ, তাদের বাবা মায়ের স্বপ্ন এবং সবচেয়ে বড় কথা আমাদের স্বাস্থ্য খাত জড়িত। সেইখানে এই যে ডাক্তার নির্বাচনের যে প্রক্রিয়াটা, সেখানে যদি এরকম বৈষম্য এবং অযোগ্যদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আমাদের শিক্ষা স্বাস্থ্য অবস্থা অবশ্যই সেখানে প্রশ্নবিদ্ধ হচ্ছে। অর্ধেকেরও কম মার্কস পেয়ে যারা চান্স পায়, তারা পরবর্তীতে যখন ডাক্তার হবে তখন তারা কি চিকিৎসা দিবে? তাদের এই ভুল চিকিৎসার কারণেই কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা, সম্পূর্ণ ডাক্তারদের উপর দোষারোপ করা হবে। তাদের দাবি শুধু ভর্তি নয়, চাকরি সহ সব পরীক্ষায় অযৌক্তিক কোটা চিরতরে বাতিল করতে হবে। যে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে হলো আন্দোলন, যে আবু সাইদকে নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা এলো প্রশ্ন, সেই আবু সাইদ যে জন্য আন্দোলন করেছে, তার সেই বিরুদ্ধে করা আন্দোলনটাই কেন আবার এই মেডিকেলে চলতে থাকবে? আজকের দিনের মধ্যে গতকাল প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে। শুধু বাতিল করলেই চলবে না, মুক্তিযোদ্ধা কোটা নামক এই প্রহসনকে বাতিল করে ফলাফল পুনর্প্রকাশ করতে হবে। বর্তমানে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 5%, শারীরিক প্রতিবন্ধী কোটা 1% ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% কোটা সংরক্ষিত আছে। সেই অনুযায়ী গত রোববার সারা দেশে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ। মাজহারুল হক মুহাজির,
এটিএন বাংলা, ঢাকা। এদিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষদের ক্ষেত্রে ৩৫, নারীদের ৩৭ ও ক্ষেত্র বিশেষ উন্মুক্ত করার দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা। দুপুরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে এই দাবি জানান তারা। এ সময় আন্দোলনকারীরা বলেন, সারা দেশে করোনার প্রভাবে শিক্ষার্থীদের জীবন থেকে ২.৫ বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় চলে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি ডিপার্টমেন্টে সেশন জট। এই অবস্থায় ৩৫ বছর একটি যৌক্তিক দাবি, ন্যায্য অধিকার। শহীদদের রক্তের উপর দাঁড়ানো সরকারকে অবিলম্বে এসব দাবি মেনে নিতে বলেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আইনজীবী। শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য বুধবার দিন ঠিক করেছেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এদিন পুলিশের সাবেক এসি তানজিল আহমেদ সহ ৩ পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ৭১ মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানেই চলছে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ। ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে গত ২০ নভেম্বর আবেদন করেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আইনজীবী। সোমবার শুনানিতে আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন তারা। এটা হচ্ছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। সংবিধানের ১৫০ ধারা আর্টিকেল ১৫০-এ এটা স্পষ্টভাবে বলা আছে কেন এই ট্রাইব্যুনালটা হয়েছিল। আমাদের যে 1971-এ যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের যে অপরাধী ছিল তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল। এখন যে বিচারটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই আগস্ট। এটা হচ্ছে একটা পলিটিক্যাল বিষয় ছিল, এটা কোনো যুদ্ধ ছিল না, স্বাধীনতার যুদ্ধ ছিল না, এটা হচ্ছে একটা একদম নিরেট একটা পলিটিক্যাল কনফ্লিক্ট। এই ট্রাইব্যুনাল হচ্ছে, আমরা বলছি যে কোরাম নন জুডিস, অর্থাৎ এই ট্রাইব্যুনালের এই মামলা পরিচালনা করার কোনো ক্ষমতা নেই। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে আসামি পক্ষ যে যুক্তি উপস্থাপন করেছে তা ভিত্তিহীন। তারা সরকারের বৈধতা চ্যালেঞ্জ করেছেন, এইটা এই ট্রাইব্যুনালের বিচার্য বিষয় নয়। সরকারের অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা আছে কিনা সেটা তারা চ্যালেঞ্জ করেছেন। আমরা বলেছি এটা এই ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় নয়। সংবিধানের ৪৭-এর ৩ এবং ৪৭-এর ক অনুচ্ছেদে বর্ণিত আছে যে যাদের উপরে এই ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি অথবা মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, গণহত্যার অভিযোগ থাকবে, তারা তাদের মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে কোনো রিট পিটিশন দায়ের করতে পারবে না, বা তাদের জন্য যে সমস্ত আইন তৈরি করা হবে সেই সমস্ত আইন অবৈধ হবে না, যদিও সেটা সংবিধানের কোনো ধারার সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়। যে যুক্তিগুলো ওনারা তুলে ধরেছেন এগুলো অসার, এগুলো মূল্যহীন। এই পিটিশনটা মূলত করা হয়েছে মিডিয়া অ্যাট্রাকশনের জন্য, সেটা আমরা বলেছি, এবং আমরা আবেদন করেছি আদালতের কাছে যে এই পিটিশন সামারিলি রিজেক্ট করে একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেওয়া উচিত তাদের। এদিন ট্রাইব্যুনালে আনা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার পুলিশের সাবেক এসি তানজিল আহমেদ, পুলিশ কনস্টেবল আকরাম হোসেন ও হোসেন আলীকে। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দুজনের ব্যাপারে নতুন গ্রেপ্তারি পরোয়ানা আর একজনের বিরুদ্ধে আগে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছিল, তাকে আজকে গ্রেপ্তার করে হাজির করা হলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এদিন নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার আলী ইব্রাহিমকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আবু সাইদ সহ ২৪ গণহত্যার সব মামলার বিচার আন্তর্জাতিক মানের নিশ্চিত করতে চায় ট্রাইব্যুনাল, জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিম। আবু সাইদ হত্যার ঘটনাস্থল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আবু সাইদ হত্যা মামলার অভিযোগের তদন্তের জন্য ১২ সদস্যের টিম রংপুরে এসেছে। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এ ঘটনায় মামলা হবে ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। এ সময় ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী, ফুটেজ সংগ্রহ সহ ফরেনসিক পরীক্ষা করবেন তারা। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযুক্ত হবেন কিনা সেটিও তদন্তের পর বলা যাবে বলে জানান প্রসিকিউটর। ১ সপ্তাহ আগে আবু সাইদের এটা আমাদের ট্রাইব্যুনালে অভিযোগ এসেছে। মাননীয় চিফ প্রসিকিউটর মহোদয়
আমাদেরকে পাঠিয়েছেন, আমি সহ আমাদের সাথে আমাদের যে আলাদা তদন্ত সংস্থা তাদের 12 জনের একটা টিম আমরা এসেছি। আমরা এখানে আরও একদিন থাকব। আবু সাঈদ সহ যারা এখানে শহীদ হয়েছে তাদের এই ঘটনাগুলো আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা এখান থেকে যাব। সম্মানের সাথে বিদায় নিতে হলে অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন ড্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সব সংস্কার অন্তর্বর্তী সরকারের পক্ষে করা সম্ভব নয়। বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত নির্বাচন দিতে হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল চত্বরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নিম গাছ রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান যাতে না হয় তা নিশ্চিতে ঐক্য বজায় রাখতে হবে। বড় বড় মেগা প্রজেক্ট দেখিয়ে ডাক্তার ফরহাদ হালিম ডোনার গণতান্ত্রিক শক্তির সমস্ত আলোচনা সমালোচনা পরস্পরের মধ্যে থাকলেও একটা ন্যূনতম ঐক্য থাকতে হবে। এই ঐক্য যদি না থাকে তাহলে সেই ফ্যাসিবাদের পুনরুত্থান হওয়া খুব কঠিন হবে না। আপনারা জানেন পার্শ্ববর্তী দেশ এটা যেন সেই ফ্যাসিবাদের একটা সবচেয়ে বড় সেফ হোমে পরিণত হয়েছে। এই সরকারকে শান্তিপূর্ণভাবে এবং সম্মানের সাথে বিদায় নিতে হয় এবং যদি এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হয় তাহলে অনতিবিলম্বে এই সংস্কার কাজ সমাধান করে নির্বাচন দিতে হবে এবং জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার শুধু জনগণ নয়, গণমাধ্যমের উপরও চরম নির্যাতন করেছে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পত্রিকাটির কার্যালয়ে আলোচনা সভায় তিনি বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হল গণমাধ্যম। সব স্তম্ভ সঠিকভাবে কাজ না করলে রাষ্ট্র সঠিক থাকে না। অনুষ্ঠানে দৈনিক সংগ্রাম কর্তৃপক্ষের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন, ফ্যাসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত না। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফ্যাসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাত 1টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, সফরে প্রধান উপদেষ্টা জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। সম্মেলনে বাংলাদেশ বিষয়ে আলাদা একটি সংলাপ হওয়ার কথা রয়েছে, যেখানে দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ড সফর শেষে আগামী 25 জানুয়ারি ডক্টর ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে। দ্রুত সংস্কার শেষ করে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেই শহীদ আসাদের চেতনা বাস্তবায়ন হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি কথা বলেন। এ সময় পরিবারের সদস্যরা অভিযোগ করেন, হাসিনা সরকারের আমলে শহীদ আসাদের চেতনার স্বপ্নভঙ্গ হয়েছে। দিনটি জাতীয়ভাবে পালন ও পাঠ্যপুস্তক পুনরায় আসাদের জীবনী অন্তর্ভুক্তি করা সহ কয়েকটি দাবি তুলে ধরেন তারা। মুশফিকুর রহমানের রিপোর্ট। 1969-এর 20 জানুয়ারি তখনকার স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা এক নাম আসাদ। ঐতিহাসিক 11 দফা আন্দোলনের হরতালে পুলিশের গুলিতে নিহত হন 27 বছরের টকবগে যুবক, যার রক্তমাখা পথ মারিয়ে আসে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, জন্ম হয় বাংলাদেশের।
শহীদ আসাদের 56তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন পরিবারের সদস্য, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় তার সহযোদ্ধারা জানান, আসাদের অসমাপ্ত কাজ এখনো সমাপ্ত হয়নি। গত 53 বছরে যারা শাসন ক্ষমতায় এসেছে তারা শহীদ আসাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে পা বাড়ায় নাই। গত 15 বছরে হাসিনা সরকারের আমলে আসাদের চেতনার স্বপ্নভঙ্গ হয়েছে উল্লেখ করে তার পরিবারের সদস্যরা জানান, 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই আসাদের চেতনা। নতুন প্রজন্মের কাছে আসাদকে তুলে ধরতে পাঠ্যপুস্তকে পুনরায় তার জীবনী অন্তর্ভুক্তি চান তারা। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসিনার পতন ঘটিয়েছে, সেই চেতনাই হচ্ছে আসাদ চেতনার ফসল। পাঠ্যপুস্তকে আসাদের জীবনী ছিল, কিন্তু সেটা আজকাল আর বই দেখতেছি না, সেটা অন্তর্ভুক্ত করা হোক। শহীদ আসাদের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। সকল শহীদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি কাজ করবে বলে জানান দলটির নেতারা। আমরা চাই যে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনী রোডম্যাপ দেবেন এবং তার মাধ্যমে যত দ্রুত সম্ভব সংস্কারগুলি প্রায় শেষ, সেই সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এটাই শহীদ আসাদদের যে প্রত্যাশা ছিল, তাদের যে রক্তদান, সেই প্রত্যাশা পূরণ হবে। শহীদ আসাদের চেতনা কাজে লাগাতে পারলে দেশের সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে মনে করেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। অবিলম্বে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। এ বিষয়ে বেশিরভাগ মানুষের সমর্থন আছে বলেও মনে করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ মিলনায়তনের সর্বজন কথা আয়োজিত সেমিনারে তিনি এ দাবি জানান। সেমিনারে বক্তারা বলেন, শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দ না বাড়িয়ে শ্রমজীবী মানুষকে পেছনে ফেলে কৃষি আর কৃষককে অবহেলা করে কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়। ফজলে রাব্বি রিপোর্ট। শিক্ষার ক্ষেত্রে বললাম যে 71% স্বৈরতন্ত্রকে রুখে দিয়েছে বাংলাদেশ, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে গণতন্ত্রের পথে। এই অগ্রগতি হতে হবে সবাইকে সাথে নিয়ে। এই পথ চলায় বৈষম্য থাকলে আবারও হোঁচট খাওয়ার শঙ্কা থেকেই যাবে। বৈষম্যহীন বাংলাদেশের সন্ধানে সর্বজন কথা আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দ না বাড়িয়ে শ্রমজীবী মানুষকে পেছনে ফেলে কৃষি আর কৃষককে অবহেলা করে কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ পাওয়া যাবে না। অর্থনীতির যে কাঠামোগত ওই জায়গাটা যদি সংস্কার না করি, তাহলে মানুষ হচ্ছে যে এই সংস্কারকে মানুষ ওন করবে না। উপরে মলম দিয়ে কিন্তু এটা কিন্তু ক্ষতটা কিন্তু দূর করা যাবে। দীর্ঘ 5 দশক ধরে আমরা শিল্পায়ন করতে পারিনি। আমাদের কৃষি অর্থনীতিতে যে ঘটনাগুলো ঘটেছে, কৃষিতে যে পলিসিগুলো আছে, এখানে বিশ্বব্যাংক এবং IMF এর স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি আছে, নানা ধরনের পলিসি ফেইলিয়ার, ধারাবাহিক পলিসি ফেইলিয়ার এবং পলিসি মেসআপের কারণে আজকে এসে আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইনফরমাল খাতে কাজ করতে বাধ্য হচ্ছে। দেখেন, আমার মৌলিক অধিকার খাদ্য, কৃষি, সেটির কোনো সংস্কার কমিশন নাই। অর্থাৎ এই সরকারও ধরে নিয়েছে খাদ্য, কৃষি খুব ভালো আছে, এখানে কোনো সংস্কারের প্রয়োজন নাই। রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি সমালোচনার মুখোমুখি হয়। পরিবেশ বিধ্বংসী ওই প্রকল্প তখন বন্ধ না করা গেলেও এখন যৌক্তিক কারণেই তা বন্ধের দাবি জানান অধ্যাপক আনু মোহাম্মদ। এটা প্রমাণিত, যেটা জনগণ গ্রহণ করেনি, তখন ভোট হয়েছিল, সেখানে দেখা গেছে 99% এটার বিরুদ্ধে। সুতরাং এখন যদি আমরা বলি এটার দায়, এটা ঋণের দায় একটু আমরা নিব না, বন্ধ করে নিয়ে যাও এবং যা ক্ষয়ক্ষতি সেটা বরঞ্চ উল্টো পরিশোধ করতে হবে। এর দাবি যদি আমরা করি, এটা আন্তর্জাতিকভাবে তার দৃষ্টান্ত আছে এবং এটা আমরা করতে পারি। বিদ্যুৎ ও জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ খাতে এখনো আগের সরকারের নীতি বহাল রাখায় হতাশা প্রকাশ করেন বক্তারা। জ্বালানির দাম কমালে কিন্তু মূল্যস্ফীতি অনেকখানি কমে যাবে, কিন্তু সেই কাজটা তারা করছে না। দাতা সংস্থার পরামর্শ মেনে সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তোলার সমালোচনা করেন তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা প্রায় 48 লাখ টাকার ভারতীয় স্কিন কেয়ার কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে ডিএমপির ডিবি তেজগাঁও বিভাগ। রাজধানী খিলগাঁওয়ের বনশ্রীতে অভিযান চালিয়ে চোরাচালান বাজারজাত করার দায়ে ফিরোজ আলম বাবু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি কভার্ড ভ্যানও জব্দ করা হয়। রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিসি ডিবি তেজগাঁও মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত ফিরোজ সহ চোরাচালান চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। এবার আল আরফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
অটোমোবাইল ওয়ার্কশপ ও গ্যারেজের ওপর ভ্যাট আগের 10% বহাল থাকবে। প্রত্যাহার করা হয়েছে 15% করার সিদ্ধান্ত। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে ওয়ার্কশপ মালিকদের বৈঠক শেষে এনবিআর থেকে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে নতুন করে আরোপিত ভ্যাট বাতিলের দাবিতে মানববন্ধন করে অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনের সামনে অবস্থান নিয়ে ওয়ার্কশপ মালিকরা বলেন, উচ্চ মূল্যস্ফীতির সময় কোনো অবস্থায় 15% ভ্যাট হতে পারে না। তাদের মতে ওয়ার্কশপ মালিকরা অন্যের জায়গায় ভাড়া নিয়ে গাড়ি মেরামত করে, অথচ জায়গার মালিকের উপর ভ্যাট না করে ওয়ার্কশপ মালিকগণের উপর ভ্যাট চাপিয়ে দেওয়া হয়েছে। যোগাযোগ সচল রেখে এই শিল্পকে টিকিয়ে রাখতে ওয়ার্কশপ জায়গা ভাড়ার উপর ভ্যাট প্রত্যাহার করার দাবি জানান তারা। এইভাবে আমরা কাজ করি, এইভাবে আমাদের হয় না, আবার এর উপরে ভ্যাটের চাপ, আমরা কিভাবে পারবো? আমাদের রাজস্ব যারা কর্মকর্তা আছে ওনারা আমাদের লোকাল প্রতিষ্ঠানগুলোতে ঢুকে কাগজপত্র নিয়ে যাচ্ছে 15% ভ্যাটের জন্য। এটা আমরা মানি না, মানবো না। সাধারণ আমরা সবাই একত্রভাবে যেটা করা সম্ভব হয় সেটা চিন্তা ভাবনা করে দেখা যাবে কি হয়। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সকাল 10টায় ক্যাপিটাল হিলে অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। বৈরী আবহাওয়ার এবার প্রথম ক্যাপিটাল হিলের ইনডোরে হচ্ছে এই অনুষ্ঠান। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও অংশ নেবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। থাকতে পারেন কমলা হ্যারিসও। আমন্ত্রণ জানানো হয়েছে টেসলার ইলন মাস্ক, মেটার মার্ক জাকারবার্গ, অ্যামাজনের জেফ বেজোস, অ্যাপলের টিম কুক, টিকটকের সুচিউ সহ গুগলের সুন্দর পিচাইকে। অভিষেক উপলক্ষে ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঐতিহাসিক এই আয়োজন ঘিরে কৌতূহলের শেষ বিশ্ববাসীর। কেননা প্রেসিডেন্ট হওয়ার পর হেরে আবারও হোয়াইট হাউসের মসনদে বসার ঘটনা মার্কিন ইতিহাসে নজিরবিহীন। যুদ্ধবিরতি কার্যকরের পর গাজা থেকে তেল আবিবে ফিরতে শুরু করেছেন হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া ইসরায়েলিরা। প্রথম দফায় 3 জন জিম্মি পরিবারের কাছে ফিরেছেন বলে জানিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী। অন্যদিকে 3 জিম্মিকে ইসরায়েলের কাছে হস্তান্তরের পরপরই ইসরায়েলের কারাগার থেকে অন্তত 90 ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় গাজার বাসিন্দারা নিজেদের বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছে। আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে চলমান বিধ্বংসী যুদ্ধের অবসানে অবশেষে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। বাসিন্দারা নিজেদের এলাকায় ফিরতে শুরু করেছেন। ধ্বংসস্তূপের মধ্যেই তারা তাঁবু টানিয়ে থাকার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর গাজা থেকে ইসরায়েলে ফিরতে শুরু করেন হামাসের কাছে থাকা জিম্মি ব্যক্তিরা। প্রথম দফায় 3 জন জিম্মি পরিবারের কাছে ফিরেছেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রসের একটি গাড়িতে করে ইসরায়েলে ফিরেছেন ওই 3 জিম্মি। সীমান্তে তাদের স্বাগত জানানো শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন তারা। এরপর একটি সামরিক হেলিকপ্টারে করে তাদের সেবা নামের একটি হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে 3 জিম্মিকে হস্তান্তর করার পরপরই ইসরায়েলের কারাগার থেকে অন্তত 90 ফিলিস্তিনিকে ছেড়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা সবাই নারী ও শিশু। মুক্তি পাওয়া এসব বন্দীরা তাদের স্বজনদের পেয়ে কান্নায় ভেঙে পড়েন। এর মধ্যে রয়েছেন খালিদা জারার নামে একজন রাজনীতিবিদ। তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন PFLP এর নেতা। হামাসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গাজা থেকে প্রতিজন বন্দীর মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে 30 জন করে ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হবে। এদিকে টানা 15 মাসের বোমা হামলা বন্ধ হওয়ার পর গাজায় যুদ্ধবিরতির প্রথম দিন 5.5 শতাধিক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। 15 মাস ধরে চলা গাজায় নির্বিচারে হামলায় এখন পর্যন্ত 46,000-এর বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হন লক্ষাধিক মানুষ। তামান্না জেনিফার, ATN বাংলা। চট্টগ্রামের বাঁশখালীর চাঁদপুর কাদেরিয়া হেফজোখানা ও এতিমখানার 26তম বার্ষিক সভা ও খাজা মঈনুদ্দিন আজমেরী রহমতুল্লাহ আলাইহের
বার্ষিক ফাতেহা নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার থেকে দুদিন ব্যাপী অনুষ্ঠানে ছিল বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, হেফজ সমাপনকারীদের পাগড়ি প্রদান, জিকিরে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। পীরে তরিকুর মাওলানা মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে ও মাদ্রাসার পরিচালক শাহজাদা মাওলানা মোহাম্মদ সুলতানা আল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে শেষ দিনে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে সমাজসেবক ও শিক্ষাবিদ হাজী শফিক আহমদ, মোহাম্মদ রুহুল আমিন চৌধুরী, আঞ্জুমানের রজবিয়া নুরিয়া ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আবুল কাশেম নুরি, প্রফেসর ডক্টর আমো কাজী মোহাম্মদ হারুনুর রশিদ, প্রফেসর ডক্টর জাফরুল্লাহ সহ আলেম ও বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। কয়েক হাজার মানুষ এতে অংশ নেন। সম্পূর্ণ নতুন আঙ্গিকে আসছে সাউদার্ন গ্রুপের ঐতিহ্যবাহী সাউদার্ন অটোমোবাইলস লিমিটেড। গ্রাহকরা এখান থেকে আধুনিক সুযোগ সুবিধা সহ নানা সেবা নিতে পারবে। এ উপলক্ষে সকালে রাজধানীর তেজগাঁওয়ে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাউদার্ন গ্রুপের মহাব্যবস্থাপক খলিলুর রহমান। এ সময় সাউদার্ন গ্রুপের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। সিলেট স্ট্রাইকার্সকে 6 রানে হারিয়ে বিপিএল এ দ্বিতীয় জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকার দেয়া 197 রানের লক্ষ্যে 32 রানে 2 উইকেট হারায় সিলেট। এরপর রনি তালুকদারের 44 বলে 68 রানের ইনিংসে সমান তালে লড়তে থাকে তারা, কিন্তু অ্যারন জোনসের সাথে 80 রানের জুটি ভাঙলে পিছিয়ে পড়ে সিলেট। শেষ পর্যন্ত 7 উইকেট হারিয়ে 190 রান তোলে সিলেট। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা ঢাকা 6 উইকেটে সংগ্রহ করে 196 রান। 48 বলে 70 রানের ইনিংস খেলেন লিটন দাস। এছাড়া থিসারা পেরেরার ব্যাটে আসে 37 রান। জাতীয় স্কুল ক্রিকেট থেকে উঠে আসা ক্রিকেটারদের প্রশিক্ষণের পাশাপাশি বৃত্তির ব্যবস্থাও করা হবে বলে জানালেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা। দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বিস্তারিত তুলে ধরতে গিয়ে এমনটা বলেন তিনি। আজ থেকে শুরু হয়েছে বিভিন্ন স্কুল নিয়ে দেশের সবচেয়ে বড় ক্রিকেট প্রতিযোগিতা। বিস্তারিত এস এম আশরাফের রিপোর্টে। সারা দেশের 351টি স্কুল অংশ নিচ্ছে। এটাই তৃণমূলে ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব। ম্যাচ হবে 657টি। 25 জানুয়ারি পর্যন্ত জেলা পর্যায়ে স্কুলগুলো খেলবে। সেরা পর্যায়ে জায়গা করে নিতে 64 জেলার চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে। বিভাগীয় পর্যায়ে 16 দল খেলবে জাতীয় পর্যায়ে। এবং এটাকে আকর্ষণীয় করার জন্য আমরা বেশ কিছু উদ্যোগ এখানে অ্যাড করার চেষ্টা করেছি। যেমন আপনার ট্যালেন্ট স্কাউটিং আমরা বাড়াবো। আপনার প্রতিটা ভেন্যুতে আমরা এনশিওর করব যে কোচ, ডিস্ট্রিক্ট কোচ বা ডিস্ট্রিক্ট কোচদের যে প্রতিনিধিরা যেন প্রত্যেকটা খেলায় আপনার পার্টিসিপেট করে স্কাউটিং করতে পারে প্রপারলি। তারপরে আপনার মানে স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবক যারা আপনার যেন আপনার মাঠে অংশগ্রহণটা বাড়াতে পারি, ওইটার কারণে আমরা কিছু ফান গেম, কিছু কুইজ গেম অ্যারেঞ্জ করছি। আয়োজকরা বলছেন এর আগেও স্কুল ক্রিকেট থেকে বিসিবির বয়স ভিত্তিক দলে জায়গা করে নিয়েছে অনেক ক্রিকেটার। বাছাইকৃত খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। অবশ্যই আমাদের এই তরুণদেরকে অনেক উৎসাহিত করে সাধারণত, তো তারা যেন আপনার ফ্রি টাইমে প্লেয়ারদের সাথে যে কিছু মানে কিছু আপনার টিপস শেয়ার করা, তাদেরকে উৎসাহ দেওয়া, এই ধরনের অ্যাক্টিভিটিসে আমরা ন্যাশনাল লেভেলের প্লেয়ারদেরকে ইনভলভ করার চেষ্টা করব। 10 এপ্রিল থেকে শুরু হবে দেশ সেরা স্কুল নিয়ে জাতীয় পর্যায়ের খেলা। বিসিবির আশা এই ক্রিকেটাররাই আগামী দিনে জায়গা করে নেবেন জাতীয় দলে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বদলে যাচ্ছে র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক। ইউনিফর্ম চূড়ান্ত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবে বিজিবি। ভোটার তালিকা হালনাগাদ শুরু। তরুণদের সুযোগ হাতছাড়া না করার পরামর্শ সিইসি। ভোটে অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান।
গুম, খুন আর দুঃশাসনের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির মধ্যে ঐক্যমতে পৌঁছাবে আশা প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত। এবং মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন ফল প্রকাশের দাবি শিক্ষার্থীদের। কোটায় উত্তীর্ণ রেজাল্ট স্থগিত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন আমরা শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।